তনুশ্রী, লাঞ্চের পর মেডিসিনগুলো নিও ঠিকঠাক। আজ খুব ব্যস্ত থাকবো। কল দেওয়ার সময় হবে না হয়তো, তাই বলে এসে যেন না শুনি। মেডিসিন মিস গেছে, তবে মায়ের খাবে, বুঝেছ? সিদ্দিক লাভস ইউ। শোনাবো। নিজের ফোনে আসা মেসেজটা তনুজার মনের বিষাদ দূর করতে পারল না। পাল্টা মেসেজ লিখল, দুপুরের রান্না সেরে এসে ঘুমিয়ে পড়লে। ইদানিং শরীরে ক্লান্তিটা খুব বেশি এসেছে। মনের সাথে সাথে শরীরটাও ঝিমিয়ে পড়েছে। বিছানায় শুতে কখন যে চোখ লেগে গেল টেরই পেল না। অর্ধ অচেতন অবস্থায় সে শুনতে পেল ফোনের কলিং টিউনের তীব্র আওয়াজ। সিদ্দিক এই সময়ে কল করবে না। সিদ্দিক ছাড়া আর কল করার মতো কেউ নেই। এই ভেবে সে ওইভাবেই পড়ে রইল। কল কেটে গেল। আবার কিছু সময় পর রিং হলো। এবার আর না উঠে তনুজা পারল না। চোখ বন্ধ করেই ফোনটা রিসিভ করে কানে তুলল। কিছু বলার আগেই ও পাশ থেকে একটা ভারী আওয়াজ শুনতে পেল। তনুজা বলছো? তনুজা চোখ খুলল। ফোনের দিকে তাকিয়ে দেখল আননোন নম্বর। ও পাশের নারীটিকে তনুজা চিনতে পারল না। ইতস্তত করে বলল, জি, আপনি কে? আমাকে চিনতে পারবে না? পারবে কি? নাম বললে বোধহয় চিনতে পারবে। নাম বলুন। আমি আশামণি বলছি। আশামণি? তনুজার নিকট পৃথিবীর সবচেয়ে বিষাক্ত নাম বোধহয় এটাই। চাপা রাগ ভেতরে চেপে রেখে বাইরে থেকে নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, চিনতে পারছি না। কোনো প্রয়োজন? আশা বুঝতে পারল তনুজা তাকে চিনেছে। কেন অস্বীকার করল তাও আন্দাজ করতে পেরেছে। সে মিহি হেসে বলল, কেমন আছো? ভালো আছি। আমিও ভালো আছি। বাড়ির সবাই ভালো? ভালো। তোমার শরীর কেমন আছে এখন? ভালো। মেডিসিন নিচ্ছে তো ঠিকঠাক? নিচ্ছি। কাল আবরার বলল তুমি নাকি ইদানিং খুব রকচটা হয়ে গেছো। আবরার? এসব কেন বলেছে? আরে, রেগে যাচ্ছ আবার? রাখবে না কেমন? শোনো, কাল আমাকে ইনভেস্ট করলো রাতের ডিনারটা একসাথে করার জন্য। আমি রাজি হলাম। তারপর ডিনার করতে করতে তোমার বিষয়ে বলছিল। তুমি নাকি ওর সাথে উইয়ার্ড বিহেভ করছো। ঠিক মতো কথাই বলছো না। এসব আপনাকে বলার কারণ? শোনো তনুজা। আচ্ছা তনুজা, শোনো, তোমার সাথে যা হয়েছে তাতে তোমার কোনো হাত নেই। তবে তুমি ভুক্তভোগী। আবরার তা বুঝতে পারছে। এজন্য তোমাকে দেখলেই ওর ভিতরটা কেঁদে ওঠে। ও চায়নি তোমাকে এতটা ভেঙে পড়তে দেখতে। ওর কষ্ট হয়, সেজন্য এখনও তোমার সামনেই যেতে চাইছে না। বুঝতে পারছো? তোমার স্বামী তোমার সামনে যেতে চাইছে না জাস্ট বিকজ অব ইউর বিহেভিয়ার। নিজেকে একটু সামলাও। আল্লাহ চাইলে সব হবে। এত কষ্ট নিও না। তনুজার আগে দুঃখে কল কেটে দিল। তার ব্যর্থতার গুণগান সিদ্দিক বাইরেও করেছে। বিষয়টা কতটা অপমানের তা তনুজা সিদ্দিককে বোঝাতে পারল না। এদিকে কাল সে সিদ্দিকের অপেক্ষা করতে করতে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ওদিকে সিদ্দিকের অশান্ত মস্তিষ্ক আশার কাছে মানসিক ভোগান্তির কথা বলতে বলতে ভুলেই বসেছিল তনুজার অপেক্ষা। এভাবে কাটছিল দিন। তনুজা ডিভোর্সের কথা বললেও তা মন থেকে চাইছে না। সে সুযোগ খুঁজছে থেকে যাওয়ার। একটা মানুষ কতটা অসহায় হলে নিজ থেকে মুক্তির পথ বের করে, আবার পিছে তাকিয়ে থেকে যাওয়ার কারণও খোঁজে, তা বোঝার সাধ্য খুব কমেরই আছে। এভাবে ছোট ছোট কিছু ঘটনা মন থেকে মনের আস্তে ধীরে স্থির দূরত্ব, মানসিক বিপর্যয়, সময়ের খেলা, অনুভূতির মিশ্র প্রতিক্রিয়া সব মিলিয়ে তনুজা আর টিকতে পারল না। এক সন্ধ্যায় সিদ্দিকের সাথে তুমুল ঝগড়া শেষে বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে গেল। এরপর আর সে বাড়িতে ফিরল না। তনুজার মনে পড়ল সেই দেখাটাই সিদ্দিকের সাথে তার শেষ দেখা। ভাবনা থেকে বের হলো তনুজা। সেই শেষের দিনগুলো আজও তার ভারী মনে পড়ে। সে তো ফিরে যেতে চেয়েছিলই, কিন্তু জীবন হচ্ছে চোরাবালির ন্যায়। জীবনের কোনো নির্দিষ্ট দিকে এগোতে গেলে
সে রাস্তাটা আস্তে আস্তে তোমাকে নিজের মাঝে গিলে খাবে। তুমি আর বেরোতে পারবে না। তনুজাও পারেনি, তলিয়ে গেছে ভেতরটায়। বারবার হাতড়ে ওঠার চেষ্টা চালিয়েছে, আজও পারেনি। ওঠার সুযোগ অবশ্য আর নেই তার। দীর্ঘশ্বাস ফেলে কিচেনে গিয়ে রান্না সেরে নিল তনুজা। আজ ভার্সিটি অফ, তাই বাসাতেই থাকবে। রান্না করতে করতেই কলিং বেলের আওয়াজ এলো। তনুজা হালকা পায়ে এগিয়ে গেল। দরজা খুলতে ডেলিভারি ম্যানকে দেখে সে খানিকটা চমকে গেল। সে তো কিছু অর্ডার দেয়নি। তনুজা সাইন করে তার হাত থেকে একটা বক্স নিল। সেটা দেখার লোভ একটুও নেই তনুজার, তবে জানার একটা কৌতূহল আছে। রান্না সেরে নিয়ে বক্সটা খুলল এবং সবিস্ময় নিয়ে তাকিয়ে রইল। এবার বেশ বড় একটা বক্স, আর পুরোটা ভরা চিরকুট। অসংখ্য চিরকুটের মাঝে থেকে একটি তনুজা বের করলো। তাতে লেখা, মিস তনুজা, জেনে রাখুন, কোনো এক শুদ্ধ পুরুষ তার অলকানন্দাকে বেশ ভালোবাসে। আর একটা চিরকুট বের করলো, তাতেই একই লেখা। তনুজা একাধারে একটা, দুইটা, তিনটা, এরপর অসংখ্য চিরকুট বের করলো, সবেতে একই লেখা। বুক ফেটে কান্না এলো তার। কেন যেন সে শুদ্ধর অনুভূতি অনুভব করে, শুদ্ধকে অনুভব করে। ভালো তো সেও বেসেছিল অন্য একজনকে। একই রকম ভালোবাসায় সে পাচ্ছে অন্য পুরুষের থেকে। এই প্রেম, এই পাগলামি, এগুলো সবই তার মাঝে ছিল। সেও একটা পাগলাটে প্রেয়সী ছিল তার স্বামীর। এরকম কাজ কত করলো। একবার সিদ্দিক রেগে গিয়েছিল প্রচণ্ডভাবে। সে রাতে তনুজাকে বুকে না নিয়েই ঘুমিয়ে গিয়েছিল। সকালে উঠে নিজের মাথার ধারে সিদ্দিক একটা ডায়েরি পায়। সে ডায়েরির প্রতিটা পেজের আগাগোড়া একটা শব্দ দিয়ে পরিণত হয়েছিল, ভালোবাসি। তনুজা এমন ভালোবাসা ভয় পায় এখন। ভয়টা প্রকাণ্ড রূপে বেড়ে চলেছে। তাই আর দেরি করলো না। অনেক দিন ধরে যা ভেবে চলেছিল তা এবার বাস্তবিক অর্থেই করতে নিল। ফোন বের করে শফিক সাহেবকে কল লাগালো। রিসিভ করতে তনুজা কোনো রকম কুশলাদি ছাড়া বলে উঠল, আমার সাহায্য লাগবে। অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে সিদ্দিকের আজ রাত হলো। সে আগের মতো কোনো কিছু বাধ্য নয়, রাত হয়। সব জায়গা থেকে সে মুক্ত হলেও এক জায়গায় গিয়ে আটকে আছে। একজনের কাছে থমকে রয়েছে। তার জন্য এই রাতের 12টায় কিছু লাল ফুল আর চকলেট নিল। তার ফিরতে যত দেরি হোক না কেন একজন অপেক্ষা করে। দেরি হলে গাল ফোলায়, মাঝে মাঝে ছল ছল চোখে তাকিয়ে বলে, পাষাণ। সিদ্দিক সেই দৃষ্টির ভয় পায় কেবল। আনমনে হেসে বাসায় চলে এলো। কলিং বেল বাজালো না। এক্সট্রা কি দিয়ে দরজা খুলে নিল। ভেতরে প্রবেশ করতে চোখ গেল লিভিং স্পেসে। লাইট জ্বালানো। এত রাতেই একজন তার অপেক্ষায় এখানে বসে আছে। সোফায় বসে টেবিলের ওপর কোনোই ঠেকিয়ে গালে হাত দিয়ে টিভি দেখছে। টিভিতে কার্টুন চলছে। সিদ্দিকের আশাটা সে খেয়াল করেনি। সিদ্দিক তাকিয়ে রইল কেমন গুটিসুটি মেরে বড়দের মতো বসে আছে। এভাবেও যেন কত রাগ ছাড়ছে। আর অপেক্ষা না করে ডাকলো সে, প্রিন্সেস। অর্ষা আর চোখে বায়ে তাকিয়ে বাবাকে দেখল, তারপর মুখ ফিরিয়ে নিল। সিদ্দিক এগিয়ে গিয়ে ছোট্ট অর্ষাকে কোলে তুলে নিল, বুকে জড়িয়ে বলল, বাবাই লাভস ইউ প্রিন্সেস। অর্ষা কিছু বলল না। ফুলো গালগুলো কেবল বেলুনের মতো আরও খানিকটা ফুলতে লাগলো। সিদ্দিক রাগ ভাঙানোর উদ্দেশ্যে তাকে কোলে করে সোফাতে বসালো। এরপর চকলেট সহ আর ফ্লাওয়ার্সগুলো দিল। তাকিয়ে দেখলো অর্ষার রাগ গলল বলে। অর্ষা কথা বলল এবার, কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানো? তুমি সব সময় এমন লেট করো বাবাই। সিদ্দিক অর্ষার গাল দুটো টিপে দিয়ে বলল, আর হবে না মামা, প্রমিস, পাক্কা। অর্ষা খিলখিল করে হেসে উঠল। সিদ্দিককে 2 হাতে জড়িয়ে বুকে মুখ ঘষে বলল, লাভ ইউ মোর বাবাই। সিদ্দিক ভেবে পায় না 5 বছরের বাচ্চাটা এত পাকনামি কিভাবে করে। বাচ্চাটা এত কথা জানে। বায়নাগুলোতে সবসময় সে তনুজার ছোপ পায়। বায়না না,
মেটানোর কান্নাগুলোতেও যেন তনুজার বাচ্চাকালের রূপ প্রকাশ পায়। হয়তো এজন্যই এখনও বেঁচে আছে। তনুজার জুনিয়র ভার্সন বলে কথা। অর্ষা আবার বলল, বাবাই তোমাকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও। এই বলে সিদ্দিকের কোল থেকে নেমে সোজা রুমে চলে গেল। কিছুক্ষণ বাদে একটা ফটো ফ্রেম নিয়ে এসে বলল, আজ মাম্মা আমাকে সববার আগেকার ছবি দেখাচ্ছিল। সবাইকে চিনলেও এনাকে আমি চিনতে পারিনি। মাম্মাকে জিজ্ঞেস করায় বলল, এটা নাকি আমার আরেক মাম্মা। আচ্ছা, সবার তো একটা করে মাম্মা হয়, আমার দুইটা কিভাবে? মাম্মাকে কোয়েশ্চেনটা করায় আমাকে আর কিচ্ছু বলেনি, তাই আমি ছবিটা লুকিয়ে রেখে দিয়েছিলাম তোমার কাছে জিজ্ঞেস করবো বলে। ভালো করেছি না বলো বাবাই? রাগে সিদ্দিকের চোখ মুখ লাল হয়ে গেল। হিতাহিত শূন্য হয়ে গিয়েছে সে। তার সামনে সে একটা বাচ্চা রয়েছে, সে জ্ঞান হারিয়ে ফেলেছে। অর্ষার হাত থেকে এক ঝাপটা মেরে ফ্রেমটা নিয়ে বাইরে চলে গেল। অর্ষা ওখানটাতেই কেঁপে উঠল, এগোনোর সাহস পেল না। সিদ্দিক ফ্রেম নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। ছবিটি বের করলো, এরপর টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। কিছু মানুষকে ছবিতেও দেখতে ইচ্ছে করে না। সিদ্দিকের নিকট তনুজা তেমনই একজন মানুষ। সকাল সকাল শুদ্ধর নিকট খবর এলো তনুজার ট্রান্সফার নিয়ে অন্য কলেজে চলে গিয়েছে। অতঃপর ধরতে পারলাম বিগত সপ্তাহখানেক ধরে তনুজার ভার্সিটিতে না আসার কারণগুলো। প্রচণ্ড চমকে গিয়েছে সে, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই মুহূর্তে তার কাছে পৃথিবীর যাবতীয় সকল বিষয় মিথ্যে মনে হলো। তার চেয়েও বেশি মিথ্যে লাগলো গোটা তনুজার অস্তিত্বকেই। এরপর মানতে পারল না এই সে কোনোভাবেই তনুজার অবস্থানকে নিশ্চিত করতে পারছে না। দাদাইও তনুজার বর্তমান অবস্থান সম্পর্কে তাকে কোনো রকম অবহিত করতে পারল না। এরপর কি করবে কি করবে না এসব যখন ভাবছিল, তখনই সে বুঝতে পারল কোনো এক অজানা শঙ্কায় তার সর্বাঙ্গ শিরশির করে কাঁপছে। কুসংস্কারে সে বিশ্বাসী নয়, তবে গাঢ় ফিলিংসটাকে ফেলতে পারল না। ধরতে পারল কিছু একটাকে পেতে পেতেও সে হারিয়ে ফেলছে। হাত থেকে ফোন পড়ে গেল। তড়িঘড়ি করে সেই ফোনটা আবার তুলল। হাতের চলন বেশ দ্রুত, টাইপিং মিস্টেক হচ্ছে। সেভাবেই খুঁজে বের করলো প্রাপ্তির কন্ট্যাক্ট নাম্বার। এই মুহূর্তে প্রাপ্তি ছাড়া শুদ্ধর দ্বিতীয় কোনো অপশন নেই। তুহিন শাওন দুজনেই ব্যস্ত যে। প্রাপ্তি কল রিসিভ করে বলল, এই রে, কল দিয়ে দিলি? আমার আসতে আর 15 মিনিট লাগবে, পাক্কা 15 মিনিট পরেই পৌঁছে যাব। কাঁপা কাঁপা কণ্ঠে শুদ্ধ বলে উঠল, ক্যাম্পাসে না, আমার বাসায় আয়। প্রাপ্তি শিউরে উঠল। শুদ্ধর আওয়াজ শুনেই বুঝতে পারল কিছু একটা হয়েছে। সেই কিছু একটার ভয়ঙ্কর রে শুদ্ধ থেকে প্রাপ্তি অবধি যান্ত্রিক মুঠোফোনের ভেতর দিয়ে তার নিশ্চল অজান্তেই পৌঁছালো। প্রাপ্তি বলে উঠল, 5 মিনিট। বেলকনিতে বসে আছে শুদ্ধ, ঠিক তার সামনে প্রাপ্তি বসে আছে। দুজনেই হাতে 2 কাপ কফি নিয়ে গভীর চিন্তায় ডুবে আছে। ইতিমধ্যে শুদ্ধ প্রাপ্তিকে ঘটনার আগাগোড়া বিশ্লেষণ করেছে। অল্প কথায় বলতে গেলে এই দ্বারায় তনুজা খুবই গোপনে ওপর মহল থেকে নিজের ট্রান্সফার করিয়ে দেশের অন্য প্রান্তের কোনো এক ভার্সিটিতে গিয়েছে। বিষয়টা অত্যন্ত গোপনীয়তা মেনে হয়েছে যে ডিপার্টমেন্টের অন্যান্য প্রফেসররাও তা থেকে অবগত নয়। অতঃপর যখন সব কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন বিষয়টা শুদ্ধর কানে আসে। অনেক খোঁজ নিয়েও বের করতে পারছে না এখন তনুজা ঠিক কোন জায়গাতে বসত গেড়েছে। নিশ্চয় এতে কোনো ক্ষমতাধর ব্যক্তির হাত রয়েছে। যতদূর তনুজাকে চেনে শুদ্ধ, সে হিসেবে কোন এক পাহাড়ি এলাকায় সে রয়েছে। খোঁজ চালাবে তো পুরা দেশই, কিন্তু চয়েস লিস্টের উপরে থাকবে পাহাড়ি অঞ্চলগুলো। সে হিসেবে প্রাপ্তি উপদেশ দিল, ভেঙে পড়িস না। শুদ্ধ অসহায় চোখে তাকালো। প্রাপ্তি এগিয়ে গিয়ে ওর কাঁধে ভরসার হাতটা রেখে বলল, আম অলওয়েজ দেয়ার ফর ইউ। শুদ্ধ মলিন হাসল, অথচ আমি কেবলমাত্র তাকেই চেয়েছিলাম। সে একজন হলেই হতো আমার, আর কাউকে প্রয়োজন ছিল না। চিন্তা করিস না এত, আমরা পেয়ে যাব। তোর দাদাইকে বল হেল্প করতে। দাদাইকে বলেছি, কিন্তু লাভ হচ্ছে না। আর বলেও মনে হচ্ছে না হবে বলে মনে হচ্ছে না।
কেন? কেউ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজ থেকে লুকোয়, পাবি না বলছিস? শুদ্ধ কণ্ঠে জোর দিয়ে বলল, পাবো। কিন্তু করবিটা কি? দাদা ভাইয়ের লোকেরা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তবে সমস্যা ওই অন্যখানে। কই, ম্যাম কি অতীতে ফিরে যেতে চাইছে? মানে? আজওয়াদ আবরার সিদ্দিক কে? ম্যামের হাজবেন্ড। শুদ্ধ তরিতে প্রাপ্তির দিকে তাকায়, শোধন করে বলল, শোধনের পূর্বের ফিক্সটাকে জোর দিল। তীক্ষ্ণ ধারালো দৃষ্টিতে প্রাপ্তির পানে তাকিয়ে সে চোখের ভাষা পড়তে পেরে প্রাপ্তি মনে মনে হেসে ফেলল। উপর দিয়ে শুদ্ধকে শুধালো, ওখানে যাবে কেন? যাবে নয়, যেতে পারে। কিন্তু কেন? প্রেম পিছু ছাড়ে না, অতীতের চেয়েও বেশি আঁকড়ে ধরে। আর যদি প্রেম ও অতীত উভয় স্রোতের অনুকূলে থেকে থাকে, তবে তো কথাই নেই। শাড়ির আঁচলটা কোমরে ভালোভাবে গুজে নিয়ে তনুজা শিফাকে বলল, মামা আসবে না? শিফা বক্স থেকে বেডশিট বের করে বিছানায় লাগাতে লাগাতে উত্তর দিল, আব্বি আসবে না। আব্বু আসবে না? কেন? আব্বু কালই ইমার্জেন্সি ফ্লাইটে নেপাল গেছে, তার একটা মিটিংয়ের জন্য। তোমাকে ফোনে পাচ্ছিল না, তাই বলে যেতে পারেনি। আমাকে বলে গিয়েছিল তোমাকে জানাতে, মনে ছিল না আমার আর। ও আচ্ছা। হ্যাঁ আপু, ফুড পান্ডায় অর্ডার করে দে লাঞ্চটা। ঠিক আছে, আচ্ছা দে। আর শোন, তোর ফোনের হটস্পটটা একটু অন করে দে তো। আচ্ছা দিচ্ছি। শিফা বিনা বাক্যয় হটস্পট অন করে লাগেজ আনতে অন্য রুমে চলে গেল। তার প্রস্থান ঘটতেই তনুজা হাঁপ ছেড়ে বাঁচল। পুরানো সিমটা তার আগের অ্যাপার্টমেন্টে ফেলে এসেছে ইচ্ছাকৃতভাবে। নতুন সিম কেনা হয়নি এখনও। তনুজা ধীরে স্থির হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার সহ যাবতীয় সোশ্যাল সাইট ফোন থেকে আনইনস্টল করে দিল। এর পূর্বে চেক দিতে ভুলল না। শুদ্ধর ইনবক্স, উদ্দেশ্য একটাই, শুদ্ধ কি কোনো মেসেজ পাঠিয়েছে? যদিও সেই সুযোগ তনুজা তাকে দেয়নি। যদি দিত, এতক্ষণে শুদ্ধ তার সামনে উপস্থিত হতো আর অবুঝভাবে শুধিয়ে উঠত, এটা কি করলেন ম্যাম? আপনি কিন্তু ভীষণ পাষণ্ড, কথাই বলবো না আপনার সাথে। অথচ সে নিজেই নিজের এমন প্রতিজ্ঞা স্বহস্তে ভেঙে ফেলত। তনুজা আনমনে হেসে ফেলল এসব ভেবে। কি উদ্ভট চিন্তা ভাবনা। তারপর আবারও চোখ গেল মেসেজে। লাস্ট তিনটে মেসেজ শুদ্ধর। 3 দিন আগে সিম ফেলার পূর্ব মুহূর্তের। সেখানে লেখা, প্লিজ কমপ্লিট মি ম্যাম। এরপর লেখা, ছোটবেলায় আমার একটা পোষা বিড়াল ছিল, আদর করে ডাকতাম মুন বলে। সেদিনের ঘটনা, বিকেলেও বাইরে খেলা করছিল। এরপর সন্ধ্যায় আর আমার রুমে আসেনি। আমি পাত্তা দেইনি, হোমওয়ার্ক করছিলাম। স্পষ্ট মনে আছে, আমি ওর কথা প্রায়ই ভুলেই বসেছিলাম সেই মুহূর্তে। হোমওয়ার্ক কমপ্লিট করতে বেজেছিল রাত 11টা। তারপর যখন খেয়াল হলো ও রুমেই আসেনি, আমি প্রায় হন্যে হয়ে পুরো বাড়ি খুঁজে গিয়েছিলাম, কোনো জায়গা বাদ রাখিনি। এখনো মনে আছে কিভাবে কাঁদতে কাঁদতে ওকে সেই রাতে রাস্তায় খুঁজে গিয়েছিলাম। ও আর বাড়ি ফেরেনি, ফিরবে কি করে? সেই সন্ধ্যাতেই তো ও মারা গেছে। কিভাবে মারা গেছে জানেন? বাবা খুব টায়ার্ড হয়ে বাড়ি ফিরছিল সেদিন। বিকেলের দিকে বাগানে বসেছিল, বিজনেস লসে ডুবেছিল। তখন মন গিয়ে বাবার আশেপাশে ঘুর করে, খুব বিরক্ত করেছিল। বাবাও অতিষ্ঠ হয়ে খানিকটা দূরে থাকা কুড়ালটা নিয়ে ওর দিকে ছুঁড়ে মারে। এক কোপে যান শেষ ওর। এটা আমি জানতে পারি অনেক দিন পর। কেউ আমাকে বলার সাহস পায়নি না, তাই সবাই মনে করেছিল আমি বাবার উপর রাগ করব। বাবা এমনিতেই খুব স্ট্রেসে আছে, এদিকে আমি যদি কিছু বলে ফেলি, এই ভয়টাই ছিল। এদিকে মন আমার জন্য সত্যি চাঁদের অনুরূপ ছিল। ওর চলে যাবার পর থেকে বাচ্চা শুদ্ধ জীবনটা অমানিসার কালো আধারিতে হয়ে গিয়েছিল, ছেয়ে গিয়েছিল। প্রতিদিন নিয়ম করে ওকে খুঁজি, ওর জন্য খাবার বাড়ি। আমাকে পাগল ভাবে সবাই। আমার ভেতরকার অস্থিরতা কেবল মা বুঝতে পারে। ভেবেছিল এভাবে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার চেয়ে একবার কষ্ট পাওয়াটাই বোধহয় ভালো। ভেবেছিল আমাকে সবটা বলে দেবে। প্রথমত এত রাগ করলেও আমার নিত্য পাগলামিগুলো এরপর যাবে। তবে তা হলো না। আমি কোনো ধরনের অশোভন আচরণ করিনি। আমি বাবার ওপর রাগ ছাড়িনি। আমি মনের জন্য আর পাগলও হইনি, পাগলামিও করিনি। করেছি কি জানেন?
এই অবধি বাবার সাথে আর কথা বলিনি, কেউ জানেই না আমার রাগটা এই জায়গায়। বাবা ছাড়া সবাই এখনও মনে করে আমি তাকে ভয় পাই বলেই কথা বলি না। আমি আসলে ভয় পাই না, আমি ঘৃণা করি। প্রতিনিয়ত তার আমার নিঝুম তর্ক চলে। একটা লোক কোন স্তরের খারাপ হলে নিজের মানসিক অশান্তিতে একজন নিরীহ প্রাণীর জান নিতে পারে অকারণে? ভাবতে পারছেন কি অমানবিক আচরণ, কি নিষ্ঠুর। আমারও তো সাধের মনকে হত্যার দায়ে আমি বাবার সাথে নীরব যুদ্ধ চালিয়েছি এত বছর যাবৎ। প্রিয় বাবাকে এ জীবনের ঘৃণাতম ব্যক্তি বানিয়েছি, অথচ আপনি প্রতিক্ষণে আমার হৃদ হত্যার অভিযোগে দোষী হচ্ছেন। আপনাকে আমি কিচ্ছু বলতে পারছি না, ভালোবেসেই কুল পাচ্ছি না। ঘৃণা এখনো দূর আসমানের কথা, এদিকে দোষী আপনারা দুজনেই। হ্যাঁ, আমার মনের ভেতর অবিরতভাবে ছুরিকাঘাত করার জন্য আপনি দোষী। ইস, যদি সাধ্য থাকতো, ইস, যদি আমাকে একবার আপনি ভালোবাসতেন, আপনার থেকে এত দূরে যেতাম যে দূরত্বটাই আপনার জন্য মরণতুল্য শাস্তি হতো। আফসোস, আমি এ বিষয়ে অক্ষম। আপনি আমাকে কাছে টানবেন এও যেন আপাতত অবিশ্বাস্য। শেষ মেসেজটা পড়ল। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মুহূর্ত হচ্ছে প্রেয়সীর জলজলে দৃষ্টিতে নিজের জন্য প্রেম দেখা, অথচ আপনার চোখ দিয়ে আগুন ঝরে ভস্ম করে দেয় আমার মন। আবার সেই ছাই থেকেই বেড়ে ওঠে বিশাল আকৃতির প্রেম বীজ। বুঝুন, আপনার অগ্নিদৃষ্টিতে আমার প্রেমের অঙ্কুরোদ্গম হয়। তনুজা ফোন রেখে হেসে ফেলল। মনের বিরুদ্ধে গিয়ে বলে উঠল, বোকা ছেলে। অনস্তিমান কোনো এক আওয়াজ তরিতে তনুজার কানে কানে এসে বলে গেল, চুপ তনুজা, চুপ। ওর মতো চালাক তুই এই ধারাতে দ্বিতীয়টা পাবি না। ও হেসে খেলে জান নিতে পারে, প্রেম নিবেদনে প্রত্যাখ্যান পেয়ে মায়া দিয়ে কাবু করতে জানে। ও আরও জানে এর চেয়ে বড় অস্ত্র সহজলভ্য নয়। এটাও অবশ্য অতটা সহজ নয়, তবে শুদ্ধ পুরুষেরা সব পারে। তনুজা কোনো মতে নিজের ভাবনাকে দূরছাই করে কাজে লেগে পড়ল। সময় প্রায় সন্ধ্যের কাছাকাছি। ওয়েটিং রুমের এক সোফায় শুদ্ধ বসে আছে, অপেক্ষা করছে এক অসহনীয় ঘৃণ পুরুষে। শুদ্ধ কখনই চায়নি তার সামনে আসতে। যখন থেকে এই লোকের অস্তিত্ব সম্পর্কে সে জেনেছে, তখন থেকে সৃষ্টিকর্তার কাছে মনে প্রাণে প্রার্থনা করে এসেছে কখনো যাতে ভুলক্রমে সামনাসামনি না পড়ে। অথচ ভাগ্য কি অদ্ভুত, আজ নিজেই সে তার এক দর্শনের অপেক্ষায় বসে আছে ঘণ্টাখানিক ধরে। অবশেষে তার আগমন ঘটল। পায়ের ভারী আওয়াজ শান্ত রুমময়ে ভরাট শব্দ তৈরি করলো। শুদ্ধ চকিতে সামনে তাকালো, নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে দেখতে পেয়ে চোখ দুটো লালচে হয়ে উঠল। শক্তি পেয়ে হাত হলো মুষ্টিবদ্ধ। সিদ্দিক শুদ্ধর ঠিক সামনের সোফাতে বসে শুদ্ধর আপাদমস্তক স্ক্যান করলো যেন। আজ শুদ্ধ বেশ ফর্মাল লুকে এসেছে, ইন করা সাদা শার্টের উপর ডার্ক মেরুন ব্লেজার। তবুও নজর কাটছে তার কোঁকড়ানো অথচ বেশ আকর্ষণীয় চুলগুলোই। সিদ্দিক তো দেখে বলল, আপনাকে ঠিক চিনতে পারলাম না। শুদ্ধ আজ দিনে দ্বিতীয়বারের মতো অপছন্দনীয় কাজটি করলো এবার। বাবার পরিচয়ে মুখ খুলল, ইমতিয়াজ তালুকদার শুদ্ধ, সন অফ এরশাদ তালুকদার। সিদ্দিক পায়ের উপর পা তুলে বসল, দৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে তাচ্ছিল্য ভরে হেসে বলল, বাপের নাম শুনতে চায়নি। শুদ্ধ অপমানিত বোধ করল। এখানটায় গিয়ে কোনোরূপ হার সে চাইছে না, অথচ পদে পদে এই চতুর লোকটার কাছে হেরে যেতে হচ্ছে সবেতে। কথার খেলায়, তনুজাকে পাওয়ার নেশায়। সিদ্দিক গলায় শব্দ করে কেসে উঠল, কুশলাদির জন্য বলে উঠল, কফি আর ট্রি। স্বাভাবিক হওয়ার ভান ধরে শুদ্ধ বলল, টি। ওকে। এরপর কল দিয়ে একজন স্টাফকে বলে দেয় 1 কাপ কফি আর 1 কাপ চা পাঠাতে। তারপর আবার শুদ্ধকে শুধালো, সময় কম, চুপ থেকে কাটিয়ে দেওয়াটাই আপনারই লস ইমতিয়াজ। শুদ্ধ তাকালো। সিদ্দিককে দেখলেই মনে পড়ে তার জীবনের একমাত্র অপূর্ণতা এই লোকটা বিনা সাধনায় পেয়ে গিয়েছিল। এক পাষণ্ডীর ভালোবাসা পেয়েছিল,
অথচ শুদ্ধ এক অভাগা পুরুষ, যে তার মনে তো দূর, পাশেও খানিকটা জায়গা পেল না। মন থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। নিজেকে সিদ্দিকের সাথে তুলনা করতে করতে বলে উঠল, তনুজা কোথায়? সিদ্দিক হেসে ফেলল, টেনে টেনে বলে উঠল, তনুজা। সিদ্দিকের এমন তাচ্ছিল্য ভাব দেখে শুদ্ধর চোয়াল শক্ত হয়ে এলো, মনটা বিষিয়ে উঠল। তবুও নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলো। দাঁতে দাঁত চেপে নিজেকে সংযুক্ত করে বলল, ও কোথায়? ও শেষ বাক্যে শুদ্ধ কানে তুলল না। বলুন। সিদ্দিক বলল, আমি জানি না। শেষ কবে দেখা হয়েছে? আপনাকে বলাটা কি আমার বাধ্যতামূলক? শুদ্ধ ডানে বায়ে মাথা নেড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সিদ্দিকের দিকে তাকিয়ে হুমকি ছুড়ল, তার ব্যাপারে আমি 70% জানি, বাকি 30% ধোঁয়াশা। যতক্ষণ না জানতে পারছি শান্তি পাবো না, কাউকে শান্তিতে থাকতেও দেব না। বাচ্চা ছেলে আপনি, না বললে কেঁদেও দিতে পারেন, বলা তো যায় না। আর আচ্ছা, আপনার তনুজার সাথে সম্পর্কটা প্রেমিক নাকি? মানে ওনাকে যতটুকু চিনি, থাকতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। এই পর্যায়ে শুদ্ধর হাতের থাবা গিয়ে সামনের টেবিলটায় পড়ল, বেশ শব্দ হয়ে উঠল। সিদ্দিক বাঁকা হাসল। শুদ্ধ হুঙ্কার দিয়ে উঠল, আপনি ওনার চরিত্রে আঙুল তুলছেন কিন্তু। চরিত্রহীনাদের চরিত্রে কলঙ্ক লাগে না, কালি ছোঁয়া যায় না। তাদের মনটা এমনিতেও কালো হয়, কুচকুচে কালো। কি বলতে চাইছেন? সিদ্দিকের মনটা বলে উঠল, এই এই যে আপনি যার কথা বলছেন, সে এক সুযোগ সন্ধানী, সুবিধাবাদী আর খারাপ ধরনের মহিলা। কিন্তু মুখে তা বলল না, কেবল বলল, প্রশ্ন করুন, যা জানার আছে। শুদ্ধ ক্ষণকাল ব্যয় না করে শুধালো, শেষ কবে দেখা হয়েছে? 27 জুন 2013। 9 বছর আগে। সময়ের হিসেব তো তাই বলে। আচ্ছা, এরপর কোনো যোগাযোগ? সে চিঠি পাঠায়। শেষ চিঠি কবে পাঠিয়েছে? মাসখানেক আগে। কী লেখা ছিল ওতে? জানি না। আশ্চর্য, জানেন না? পড়িনি কোনোবারই। কি করেন সেগুলো দিয়ে? বিশ্বাসঘাতকতার একটাই শাস্তি হয়, নিঃশেষ করে দেওয়া। ওকে তো পারি না, তাই চিঠিগুলোকেই তা করি, পুড়িয়ে দেই। কেউ এত কষ্ট করে এত অনুভূতি নিয়ে লেখে, আপনি পুড়িয়ে ফেলেন না পড়েই। ওদিকে সে যে কত আশা নিয়ে বসে থাকে। জবাবে সিদ্দিক হাসল, মনে অনেক অনেক কথা, কিন্তু সে বলতে চাইছে না। সবার কিছু একান্ত কথা থাকে, সেই কথাগুলো কাউকে বলা যায় না, কেবল নিজের মাঝে লালন করা যায়। চুপি চুপি সেখান থেকে প্রশ্ন তুলে নিজেকে শুধানো যায়। সেগুলো ব্যক্তিগত কথা, অন্য কার জন্য নিষিদ্ধ। সিদ্দিকের গোপন কথাগুলো শুদ্ধ পুরুষের জন্যও নিষিদ্ধ। আবার বলল, শুদ্ধ, তনুজার সাথে যোগাযোগ করেননি? অনেক চেষ্টা করেছিলাম প্রথম 2-3 বছর, কোনোভাবে খুঁজে পাইনি। তারপর সব আশা ছেড়ে দিয়েছিলাম। ঠিক তখনই তাকে পেলাম, যখন পরিস্থিতি আমার বিপরীতে চলে গিয়েছে। কিভাবে? ওখানটায় যাকে প্রশ্ন করেছেন তিনি নেই, তাই ও দিকটায় যাবেন না, অন্য কোয়েশ্চেন করুন। জানেন তনুজা এতকাল ময়মনসিংহ ছিল? জানি। দেখা হয়েছে? হয়েছে, আবার হয়নি। মুখোমুখি? না, ও আমাকে দেখতে পেয়েছে, এটা আমি জানি, অথচ আমি ওকে দেখেও দেখিনি। রহস্য ক্রিয়েট করছেন? না, এর চেয়ে সোজা করে বলা পসিবল না। তার প্রতি এত রাগের কারণ? তা আপনার বলতে বারণ। শুনতে ইচ্ছুক, বলতে নেই। শুধু গভীর গভীর শ্বাস ফেলল, পুনরায় শুধালো, তনুজা কেন চলে গিয়েছিল? না জেনে এসেছেন? জানি। তবে অর্ধাংশ, কেবল ওনার দিকটাই জানি, আপনারটা না জেনে। এর দায় পুরোটা আপনাকে দিতে চাইছি না। দায় করলেও কিছু মনে করব না। ছিলাম আমি এক ব্যর্থ পুরুষ, নয়তো কি বউ ছেড়ে যায়? আপনার চোখ অন্য কিছু বলছে আওজাদ সাহেব। সিদ্দিক হাসল, কেন যেন এই ছেলেটাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। হাত ঘড়িতে দেখল 7টা বাজতে কিছু সময় বাকি। শুদ্ধর সময় প্রায় শেষ। সিদ্দিক আনমনেই শুদ্ধর সময় বাড়িয়ে দিল। বলা শুরু করলো, সামান্য কারণে ঝগড়া, এরপর আমি অফিসে চলে যাই। ফিরতে ফিরতে অনেক রাত। বাড়ি গিয়ে আর তাকে খুঁজে পাই না। মা বলে
সে নাকি অন্য কারো হাত ধরে পালিয়েছে। আমি বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করি না। অনেক খুঁজে যাই, অনেক অনেক বছর পেরোলো, আর তাকে পেলাম না। আমাদের অ্যানিভার্সারির দিন একটা পার্সেল আসে, ডিভোর্স পেপার। সেখানে জল করছিল তার সাইন। আমি শেষবারের মতো সেদিন কেঁদেছিলাম। এরপর মায়ের কথা বিশ্বাস করে নিলাম। মিসেস আশা, ওর এক্স হাজব্যান্ড তখন ওকে ডিস্টার্ব করছিল, হুমকি দিচ্ছিল বিভিন্নভাবে। এক সময়ে প্রেম ছিল তো আমার, তাই আমি না চাইতে ওর সমস্যাগুলোতে জড়িয়ে পড়েছিলাম, এড়িয়ে যেতে পারিনি। ধীরে ধীরে আশা আর আমার মাঝে খুবই বন্ধুত্বসুলভ সম্পর্ক তৈরি হয়ে যায়। অথচ মেয়েটা ভেবে বসে আমি আশাতে মত্ত হয়েছি। আমাদের মাঝে আশাকে নিয়ে তৈরি সব কমপ্লিকেশন আমি আশাকে খুলে বলি, যাতে আশা আমার থেকে একটু দূরত্ব মেনটেন করে। কিন্তু আশা চাইছিল আমাদের মধ্যকার ঝামেলা মেটাতে, তাই সেও এতে ওকে কল দিয়ে বোঝায় আমাদের মধ্যে কিচ্ছু নেই। কিন্তু আগুনে পানির বদলে যেন ঘি পড়ল, সম্পর্কের চরম অবনতি হয়ে যায়। এভাবে এক সামান্য ঝগড়াতে মধ্যমণি করে ও বাড়ি ছাড়ে। বছর দেড়েক পর আমার একাকিত্বের সুযোগ নেয় আশা আর আমার মা। আশা গিয়ে মাকে বোঝায় আমাকে ও চায়। মা তো আমার সিঙ্গেল লাইফ মেনে নিতে পারছিল না আর, তাই ইমোশনাল ড্রামায় আমাকে জড়িয়ে ফেলে। আমি তখন অনুভূতি শূন্য, কেননা বাক্য ব্যবহার করিনি, কোনো না বাক্য ব্যবহার করিনি। মাসখানেকের মাঝেই ঘরোয়াভাবে আশা আর আমার বিয়ে হয়। এর 11 মাস পর প্রথম চিঠি পাই। অল্প কিছু কথা লিখেছিল আমার বিয়েতে শুভকামনা জানিয়ে, আর জানিয়েছিল ও ভালো আছে, ওকে যেন না খুঁজি। রাগে ক্ষোভে আমি সত্যি আর খুঁজিনি। সিদ্দিকের কথা শুনে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে জানায় তনুজা বাড়ি ছেড়ে তার মামার বাড়িতে গিয়েছিলেন কেবল রাগের বশে। রাগ নামতে ফিরতে চেয়েছিলেন, ফিরে আসার পথ বন্ধ করেছে আপনার মা, জানেন? সিদ্দিক নির্বিকার শুদ্ধ নিজের মতো বলতে লাগলো, উনি ডিভোর্সের চিন্তাটা কখনোই নিজে থেকে করেননি। প্রেশারটা আপনার মাই তাকে দিচ্ছিল, জানেন? এবারও সিদ্দিক বলল না কিচ্ছু। শুদ্ধ আবার বলতে লাগলো, উনি বাড়ি ফিরতে চেয়েছিলেন খুব করে, কিন্তু পারেননি। বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে মিনতি করে গিয়েছিলেন ভেতরে ঢুকতে দেওয়ার জন্য, আপনার মা দেননি। তারপর আপনাকে কল দিয়ে সব জানাতে চাইছিলেন, আপনার মা আটকায়। আপনার মা তার ব্রেন ওয়াশ করে, তাকে বোঝায় আপনার থেকে দূরে থাকতে। আপনাকে সে শীঘ্রই বিয়ে করাবে, আপনারও বাবা হতে ইচ্ছে করে। আপনি বিয়েতে রাজি, কেবলমাত্র তনুজা ছিল বলে আপনি বিয়ে করতে পারছিলেন না। আর হাজারটা ইউজলেস কথাবার্তা বলে তনুজাকে পুরোপুরি বশে আনে আপনার মা। তনুজা ফিরে যান তার মামার কাছে। আপনি জানতেন তনুজার কোনো ফ্যামিলি মেম্বার্স নেই যাবার মতো। এই দিকটা তনুজার জন্য মাইনাস পয়েন্ট ছিল। তনুজা খুব করে চাইতেন আপনি যেন তাকে খুঁজে পান। উনি তো যেতে পারবেন না, আপনি যেন যান তার কাছে। অথচ আপনি তাকে খুঁজে পেলেন না। সে কল দিতে গিয়েও দিতে পারেনি, ছিল কিছু বাধ্যকতা। এরপর সে আপনাকে রাগে কষ্টে আর আপনার মায়ের প্ররোচনায় পরে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেন। দেখার ছিল তার আপনি আসলে কি করেন। অতঃপর দেখতে পেলেন আপনি মাসের মাঝেই বিয়ে করে নেন। তনুজা ভেঙে পড়েন, হসপিটালাইজড ছিলেন অনেক দিন। এরপর সুস্থ হয়ে কেমন যেন গুমড়ে যান। ওই সময়ে তার পাশে মিসেস শিখা ছিলেন, ওনার ফ্রেন্ড। তার সাহায্যে তনুজা মুভ অন করেন, পড়াশোনায় ফোকাস করেন। তনুজার এগুলোতে সবচেয়ে বেশি হাত ছিল তার মামার। পড়াশোনা শেষে তনুজা একা থাকা শুরু করেন। বিসিএস দেওয়ার পর ওনার জবও হয়ে যায়। উনি এখন অনেকটা এগিয়ে। তাই ভাবছেন না, আসলে উনি এখনও এই আপনিতেই থমকে আছে। এই যে এত সব কাহিনী, এগুলো আপনার অজানা। এই মুহূর্তে সিদ্দিক ঘুমুট পরিবেশে মুখ খুলে বলে উঠল, জানি সবটাই। শুদ্ধ অবাক হলো, জানতেন? সিদ্দিক বললাম না, যখন জানতে পেরেছিলাম তখন পরিস্থিতি আমার বিপরীতে ছিল, আমার ধরাছোঁয়ার বাইরে। শুদ্ধ অবস্থানে তাকিয়ে রইল। সিদ্দিক দম নিয়ে বলা শুরু করলো, আমি আশাকে ওভাবে মেনে নিতে পারিনি। আমার সময় লেগেছিল। যখনই আশার কাছে কাছে যেতাম তখনই সেই মায়াবী মুখটা ভেসে উঠত। এক ঘরে এক বিছানায় বছরখানিক থেকেও আমাকে ছুঁতে পারিনি। কিভাবে ছুতাম
সেখানটায় একজনের স্মৃতি ছিল তো। শুদ্ধর গা শিরশির করে উঠল এটা ভাবতেই। সিদ্দিক বলল, আমি পারতাম না, আমিও মানুষ, তাই না? মা যেভাবে ওর ব্রেন ওয়াশ করেছে, আমারও ব্রেন ওয়াশ করেছিল। মা আমার মাথায় সেট করে দিয়ে গিয়েছিল আমার বউ অন্য পুরুষের হাত ধরে পালিয়েছে, আর আমি তাই মেনে নিয়েছিলাম। অনেক চেষ্টা করেছি আশার সাথে একটা স্বাভাবিক লাইফ লিড করার। এমনও হয়েছে অফিস থেকে ফেরার আগে ওকে কল দিয়ে বলতাম সেজে গুজে থাকতে। ও বুঝে নিত, খুশি হতো। তখনও আর জব করতো না, বাড়িতেই থাকতো। ও প্রতিবার রেডি হয়ে থাকতো। বাড়ি ফেরে আমি ওর কাছাকাছি গেলে যেন অদৃশ্য কোনো শেকলে আটকে যেতাম, এগোতে পারতাম না। তারপর ওকে রুমে রেখেই ছাদে হাঁটাহাঁটি করে সিগারেটের প্যাকেট খালি করতে থাকতাম। ওর ধৈর্য, সহনশক্তি, ভালোবাসা দেখে একসময় আমার মনেও পুরনো প্রেম জেগে ওঠে। ওর কাছাকাছি যাবার আপ্রাণ চেষ্টা করি, সফল হই। আমাদের মাঝের দাম্পত্য জীবনটা ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে ওঠে। এরপর একদিন অফিসিয়াল পারপাসে আনন্দমোহন কলেজের একটা ফাংশনে অ্যাটেন্ড থাকি আমি। সেখানে দীর্ঘ 3 বছর পর আমি ওকে দেখতে পাই। কেমন জানি শুকিয়ে গেছে, চুপচাপ কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে একা। কলেজটা ছিঁড়ে যাচ্ছিল আমার। আমি ওর খোঁজ নিয়ে জানতে পারি হলে থাকে ও। বাকি খোঁজ নেওয়ার জন্য কল লাগাচ্ছিলাম একজনকে। সেই মুহূর্তে আমার ফোনে আসার কল আসে। ও খুব খুশি, ঠিক মতো কথা বলতে পারছিল না খুশির চোটে। অর্ধ স্পষ্ট বলিতে এই বুঝলাম আশা প্রেগনেন্ট। প্রচণ্ড খুশি হলাম আমি। সেই খুশি হওয়ায় মিলিয়ে গেল একজনকে পেয়েও কাছে টেনে না নেবার ব্যর্থতা। আমি আর তার খোঁজ নিলাম না। দ্বিতীয়বার সেই কলেজের ধারের কাছেও গেলাম না, সেই শহরেই গেলাম না। সেই বছর থেকে ওর কোনো চিঠি আমি পড়লাম না। ভুল করে ও কত বড় ভুল করেছে তাকে আদতে বুঝতে পারছে? আমার কি দোষ ছিল? আমাকে কেন এরকম ভাবে দোটানায় ফাঁসিয়ে দিল? ইস, যদি সামনে আসতো একবার, ট্রাস্ট মি, খুন করে ফেলতাম আমাকে এভাবে শাস্তি দেওয়ার অপরাধে, যেখানে আমার কোনো দোষই ছিল না। শুদ্ধ কেন জানি এই সিদ্দিককে আর ঘৃণা লাগছে না, নিজের মতোই অসহায় লাগছে। হয়তো সিদ্দিকের অসহায়তা শুদ্ধর চেয়েও কয়েক হাজার গুণ বেশি। সিদ্দিক এত বছর এই প্রথম কারো সামনে নিজেকে এতটা খোলামেলাভাবে উপস্থাপন করছে। পুরোটা বলা শেষে বলল, তবুও তনুজার খোঁজ আমার কাছে প্রতিদিনই আসতে থাকে। তোমার ব্যাপারটাও জানি, শুধু চিনতে পারিনি প্রথমে। তুমি বললাম কিছু মনে করো না। আমার অনেক ছোট তুমি, 20 বছরের ছোট। 42 নাও। শুদ্ধ কেসে উঠল। পরিস্থিতি বেশ স্বাভাবিক হলেও শুদ্ধ অপ্রস্তুতভাবে বলে উঠল, এতটাও লাগেন না, বড় জানতাম, কিন্তু এতটা। সিদ্দিক হেসে উঠল। শুদ্ধ নিজেও হাসল। সময় নিয়ে শুধালো, তনুজার জন্য আপনার মনে এখনো অনুভূতি আছে? সিদ্দিক না ভেবে বলে বসল, অনুভূতিহীন হৃদয় আমার, ওর জন্য ঘৃণাটাও যোগ্য নয়। যদি ওর ঊর্ধ্বে কিছু থাকতো তবে তাই বরাদ্দ হতো। যদি সুযোগ আসে ওনার কাছে ফেরার, আমি সেই সুযোগকে নিজ হাতে ফিরিয়ে দিতে কার্পণ্য করব না। কেন? সে অতীত। যদি বর্তমানে ফিরতে চায়, আমি দূরে থাকবো। আমার স্ত্রী, সন্তান আছে, তার চেয়ে বড় হচ্ছে শাস্তি। ও বলেছিল ভুল বুঝবে না, ও বলেছিল আমাকে ছাড়বে না, অথচ কি করলো? শুধু বলার ভাষা পেল না, নীরব রইল। সিদ্দিক আবার বলল, জানো, ও বলেছিল আমাদের বিয়ের রাতে বিশ্বাসঘাতকদের ও নিজেদের জীবনে জায়গা দেয় না, তাই আমি ওকে আমার জীবনে জায়গা দেব না। বিশ্বাসঘাতকতার কি করেছেন উনি? নিজেকে ভেঙে চুরে ওর কাছে উপস্থাপন করেছিলাম, বিনিময়ে আমার মনটাকেই ভেঙে দিল। তাকে এখনো ভালোবাসেন? ভালোবাসা ফুরায় না। যাকে একবার মনে জায়গা দেওয়া হয় তাকে মন থেকে বের করা যায় না। কিন্তু আমরা সেই মানুষটাকে ছাড়া থাকতে অবশ্যই পারি, বেশ ভালোভাবেই থাকতে পারি। শুধু মাঝে মধ্যে একাকী অবস্থায় বুক ফেটে কান্না পায়, এই আর কি। শুদ্ধ তাকালো সিদ্দিকের দিকে। আপনাকে দেখে খুবই স্ট্রং লাগে। সিদ্দিক কেবল হাসল। ইয়েস, আই এম স্ট্রং। শুদ্ধ নিজেও হেসে উঠল, এতটাই স্ট্রং যে এতগুলো কথার মাঝে দ্বিতীয়বার তনুজার নামটা উচ্চারণ করেনি। আমি স্পষ্ট খেয়াল করেছি প্রথমবারের উচ্চারণে আপনার গলা কেঁপেছিল।
সব দিকে এত খেয়াল রাখা ভালো নয়, বুঝলে? পরে নিজেকেই ভুগতে হয়। ভুগছি তো, আরও ভুগবে। সে পোড়াতে ভালোবাসে, প্রতিনিয়ত পড়ছি। সিদ্দিক বলল, সে পাষাণ। শুদ্ধ মুচকি হেসে বলল, আমিও তাই বলি। পরপরে শুদ্ধ আবার বলল, আচ্ছা, আপনি তনুজা এত খবর কোত্থেকে পেয়েছেন? ওটা সিক্রেট, তবে তোমাকে বলা যায়। বলুন তবে। শিফার থেকে। শিফাকে? তনুজার মামাতো বোন। আপনি না তনুজার মামার ব্যাপারে কিছুই জানতেন না? জানতাম না, পরে জেনে গিয়েছিলাম। ডিভোর্সের 3 বছর পর শিফা অনেক খোঁজে নিজ থেকে আমার সাথে কন্ট্রাক্ট করে, আমাকে সব জানায়। ওর কাছেই সব জানতে পারি। কল দিয়েছিল কেন? তার বোনের পেন নাকি সহ্য করতে পারছিল না। এরপর থেকে আমি না চাইতেও সব ডিটেলস আমাকে দেয়। আমি আমার মায়ের ব্যাপারটা আগে থেকে আন্দাজ করলেও কিছু বলিনি। এতটা নিচেতে নেমেছিল ভাবতে পারিনি। মা তো তাই। নিজের মায়ের এত অধঃপতন যখন পুরোপুরি শিফার মাধ্যমে জানতে পারি, আমি অর্ষা আর আশাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসি। অর্ষা তখন কোলের বাচ্চা ছিল, মাস 6-এর। এরপর থেকে আলাদা থাকি। মায়ের সাথে মাঝে মাঝেই কথা হয়, তাদের খরচ বহন করি। কিন্তু অর্ষার সাথে দেখা করতে দেয়নি আর। আশা কখনোই চায়নি আমাদেরকে আলাদা করতে। কিন্তু যখন একা হয়ে যায়, তখন ও চেয়েছে আমার জীবনে ফিরতে। অর্ষাকে আশা একদম তনুজার মতো করেই তৈরি করেছে। দুজনের অনেক মিল, বুঝলে? মাঝে মাঝে শিফা আশার সাথেও যোগাযোগ করে। এগুলো তনুজা জানে না কেবল। আচ্ছা ওয়েট, এর মানে এখন তনুজা কোথায় আছেন জানেন? সিদ্দিক ছোট করে বলল, উদ্দীপিত হয়ে শুদ্ধ শুধালো, কোথায়? সিলেটে। সিলেট? লোকেশন আমি সেন্ড করে দিচ্ছি তোমাকে। অতপর অনেকক্ষণের নীরবতা। শুদ্ধর কেন যেন খুব অস্বস্তি লাগছে, অসহনীয় অনুভূতি লাগছে। বুকের মধ্যেখানেতে দলা পাকানো কষ্টেরা ভারী পীড়া দিচ্ছে। নিঃশ্বাসের সাথে যেন শোক প্রবেশ করছে। সিদ্দিক তাকে দেখে বলল, তোমার কাছে ভালোবাসা মানে কি? শুদ্ধ হালকা হাসলো এবার। গভীর দুটো নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, উনি নিজেই। কেন? ভালোবাসা বলতে আমি ওনাকেই বুঝি, কারণ জীবনে প্রথমবার এমন অনুভূতি আমি তার প্রতি অনুভব করেছি। এর আগে এটা ছিল আমার জন্য সবচেয়ে আলাদা, সবচেয়ে অজানা। আর আমার জীবনের দ্বিতীয় প্রেম হয়েও কেন একমাত্র ভালোবাসা হলো বলতে পারো? শুদ্ধ তাকালো। সিদ্দিক বলতে লাগলো, আমার জীবনে প্রথম একবার না, বহুবার এসেছিল। কিন্তু প্রেম সত্যি ঘটেছিল কেবল ওর সাথেই। তারপর আবার প্রেম এলো, তবে সেভাবে জড়ালো না আমায় নিজের রঙ্গমঞ্চে। সবগুলোই ক্ষণিকের ছিল। প্রেম তো তাই যা ধীরে ধীরে আসে, অতি গোপনেতে থাকে, আবার হুট করে মুছে যায়, যেমনটা আমার থেকে মুছে গেল। মুছে যায়? যাই তো। তবে স্যার, আমি প্রেম পড়িনি, পড়েছি মায়ায়। অ্যান্ড আই প্রমিস ইউ, মুছবে না এটা, না আমার দিক থেকে না তার দিক থেকে। ইট উইল বি আ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। বাজেভাবে হেরে যাবে ছেলে। গোটা মনটাই তো তরে হেরে বসে আছি। এত জড়িয়ে যেও না। বের হতে না পারলে কিন্তু এই প্রেমটাই ফাঁসির দড়ি হয়ে তোমার গলায় পেঁচিয়ে যাবে, বাঁচতেও পারবে না। চায় না এমন জীবন, যে জীবনে তিনি থাকবেন না। তবে ভেঙে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, কেননা সৃষ্টিকর্তা তোমাকে এমনি এক জীবন দেবেন। স্রষ্টা চাইলে তাই হোক। সিদ্দিক মলিন হাসল, উঠে দাঁড়িয়ে শুদ্ধর কাছে গেল। শুদ্ধও দাঁড়ালো। সিদ্দিক তার হাতটি শুদ্ধর কাছে রেখে নয়নের দৃষ্টিবদ্ধ করল, বলে উঠল, আমি তো পারলাম না, তুমি তার সাথে থেকো। শুদ্ধ সেই হাতটি 2 হাতে সংশ্লেষ করে নজর না সরিয়ে বলল, আমৃত্যু থাকব। সেই এক কথায় সিদ্দিক ভরসা পেল। আবার বলল, তোমাকে বিশ্বাস করলাম, ম্যাচিওর তুমি। বয়সটা কম হলে স্টেবল হবার চেষ্টা করো। বাকি পথ তোমার জন্য সহজ নয়, কঠিনও নয়। জীবন দেখোনি, মরণ দেখেছি, তাকে ছাড়া নিজেকে অস্তিত্বহীন হতে দেখেছি। সিদ্দিক হেসে দিল। কখনো ভরা আসরে হাসতে হাসতে বুকে চিনচিন ব্যথা হয়েছে? আচ্ছা, বেদনার অশ্রুকে হাসির ফল হিসেবে বহিঃপ্রকাশ করেছ? কিংবা কখনো এমন সিচুয়েশন পড়েছ যেখানে কান্না করার স্টেপটাও তোমার নেই? না,
আমি অনুভব করেছি এসব। জীবন ছোট, খুব শীঘ্রই এই একই অনুভূতি তোমার নিজস্ব হবে। ব্যক্তিগত অভিজ্ঞতা আর কি। কি করে বলতে পারছেন? তোমার মাঝে আমি নিজেকে দেখতে পারছি। শুদ্ধ নতময় হয়ে বলল, আপনার ভাগ্য আমার না হোক। সিদ্দিক হাসল। আমার না রওয়া মানুষটা তোমার হোক। শুদ্ধ দুধারে মাথা নাড়ালো। ইতিবাচক জবাবটা এই ছিল, তবে তাই হোক। দুদিন পর সকাল সকাল শুদ্ধ পৌঁছে গেল সিলেটের একটা রিসোর্টে। এখান থেকে তনুজার অ্যাপার্টমেন্ট খুব একটা দূরে নয়। শুধু নিশ্চিত হয়ে সকালটা কাটালো। সে চাইছে না তনুজার বাসার ভেতরে ঢুকতে, তাই আপাতত তার বের হবার অপেক্ষায়। একটা কফির কাপ হাতে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বা হাতটিতে ফোন ওপেন করা আছে সিদ্দিকের ইনবক্স। একটু পর পর তার সাথে কথা হচ্ছে। মূল বিষয়বস্তু তনুজা। অনেকক্ষণ যাবৎ শুদ্ধর মাঝে মাঝে মনের মাঝে একটা প্রশ্ন কিলবিল করছে। সিদ্দিককে তা শুধানোর আগে নিজ থেকে উত্তর মেলানোর চেষ্টা চালাচ্ছে। অবশেষে পারল না আর। কৌতূহলী মন নিয়ে সিদ্দিক একটা টেক্সট পাঠালো। উনি চরিত্রহীন কি করে হলেন? সিদ্দিক দেখল মেসেজটি। রিপ্লাই দিতে সময় নিল। অনেকটা সময় পর সিদ্দিক রিপ্লাই করা লেখা শুরু করলো। শুদ্ধর কফি শেষ। কাপটি বেলকনিতে টেবিলের উপর রেখে আবার ফোনের দিকে তাকালো। একটা বিশাল আকারের মেসেজ মাত্রই সেন্ড হওয়ার নোটিফিকেশনের সাউন্ডটা এলো। ওটা রাগের তেজে মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলে বলেছিলাম, কাইন্ড অফ গালি। চরিত্রহীন। চরিত্র শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, স্বভাব, আচরণ, ধর্ম। বলো, কার নেই এগুলো? শুদ্ধ রিপ্লাই করলো, ওই শব্দটা খুব বাজে স্যার। আমি নিজেও বাজে মানুষ। স্ত্রী সন্তান নিয়ে দিব্যি আছি। ওদিকে একটা মানুষ আমার থেকে আলাদা হয়েও সম্পূর্ণ আমার হয়ে আছে। তনুজাকে নিয়ে আমি কথা বললে আপনার খারাপ লাগে না? লাগে না বলছো? লাগে বোধ হয়। লাগে অবশ্যই। ওর সাথে আমার আত্মার প্রেম হয়েছে। এক সময় যার পাশে নিজের ছায়াকেও সহ্য হতো না, আজ নিজ হাতে তাকে তোমার করে দেওয়ার পায়তারায় মেতেছি। প্রেম ভয়ঙ্কর। প্রেম মৃত্যু তুল্য ভয়ঙ্কর সুন্দর। বিকেলের দিকে তনুজা শিফাকে নিয়ে বেরোলো। শুদ্ধ সিদ্দিকের মাধ্যমে তা জানতে পারল। সে নিজেও তৈরি হয়ে বেরোলো। তনুজার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে শুদ্ধ পিছু পিছু হাঁটতে লাগলো। কিছুক্ষণের ঘোরাঘুরির পর তনুজা গিয়ে একটা কফি শপে ঢুকলো। শুদ্ধও গেল। শিফা আর তনুজা মিলে একটা টেবিলে বসতে শুদ্ধ তাদের পাশের চেয়ারে দুম করে এসে বসে পড়ল। তনুজা চকিতে চাইল। চোখ মুখ প্রবল উৎকণ্ঠিত। মুখ দিয়ে বেরোলো একটাই শব্দ, তুমি। শুদ্ধ নতমুখী হয়ে চুলে হাত দিয়ে চুলকে হাসল। সেই হাসিতে ঘায়েল হলো তনুজা। রাগে শরীর কাঁপছে তার। কণ্ঠে অস্বাভাবিকতা প্রকাশ পেল। এখানে কি করছো তুমি? শুদ্ধ একবার পাশ ফিরে শিফার দিকে তাকালো। তাতে শিফা নিজের ফোন হাতে নিয়ে ফোনের দিকে দৃষ্টিবদ্ধ রেখেই ওখান থেকে প্রস্থান ঘটালো। শুদ্ধ আনমনে হেসে উঠল। তনুজা শিফার এভাবে উঠে যাওয়া দেখে তেতে উঠল। এই এই তুমি কি করলে এটা? ও চলে গেল কেন? হ্যাঁ? জবাবে শুদ্ধ বলল, হিপনোটাইজ ছিল ম্যাম। মজা নিচ্ছ আমার সাথে? শুদ্ধ চোখ মেরে বলল, খানিকটা। তুমি আমার অ্যাড্রেস পেলে কোথায়? আসলে সেদিন স্বপ্নে আপনি এসেছিলেন। উফ, কি সুন্দর ওয়েদার, কি সুন্দর সিচুয়েশন, কি সুন্দর আপনি। এরপর কানে কানে এসে বললেন, শুদ্ধ আমি এখানে থাকি, জলদি এসো তো। এসে আমার মনটা চুরি করে নিয়ে যাও। তারপর আমি চলে এলাম এখানটায়। অসহ্য কথাবার্তা না বললে চলছে না। কি অসহ্য কথাবার্তা বললাম? আপনি তো আপনার অ্যাড্রেস জানালেন আমাকে। হ্যাঁ, সব দোষ এখন আমার, তাই না? অতিষ্ঠ হয়ে তনিজা বলল, তোমার কোনো দোষ নেই। তুমি আগাটু ঘোড়া একটা দোষ। আমার কপালে এসেছে জুটেছে এই দোষ। শান্তিতে থাকতে দেবে না, তাই না? আমি হিনা, শান্তি আপনার না হোক। অশান্তিও যদি হয়ে থাকি তবে তাই আপনার হোক। তনুজা গভীর নিঃশ্বাস ফেলল। হালকা ঝুঁকে টেবিলের উপর দুহাত ঠাস করে ফেলল। অধৈর্য স্বরে বলে উঠল, তুমি কি সত্যি বুঝতে পারছো না আমি তোমায় চাইছি না?
আপনি আমায় চাইতে ভয় পাচ্ছেন। কিসের ভয়? আছে না কিছু? বলা বারণ। আমার কোনো ভয় নেই। তোমার জন্য আমার হাজারটা সমস্যা হচ্ছে, সে কারণে জায়গা পরিবর্তন করলাম। আর তুমি এখানটাতেও চলে এলে। আপনাকে ছাড়া থাকতে পারছিলাম না তো। এদিকে আমি তোমার সামনে থাকতে পারছি না। আমার প্রবলেমেটিক লাইফে তুমি আগুন হয়ে এসেছো। প্রবলেমের সাথে আমাকেও জ্বালিয়ে ছাড়ছো। বেঁচে থাকা যেন দিনকে দিন দুষ্কর হয়ে উঠেছে আমার জন্য। ম্যাম, আপনি বুঝলেন না আমাকে ছাড়া, আপনাকে ছাড়া আমি কতটা অসহায়। আর তুমি আমায় বুঝলে না। তোমার সামনে হেসে খেলে মায়া না বাড়িয়ে কেন আমি দূরে থাকার সিদ্ধান্তে এলাম? এতটাও ইজি ছিল না আমার জন্য। শুধু চুপ রইল। তনুজা আবার বলা শুরু করলো। নতুন জায়গা, নতুন মানুষ, শুধু এক পুরনো কথাগুলো, সদৃশ আঘাতগুলো। আর ডিভোর্সিস লাইফ ইজ নট সিম্পল। অনেক কমপ্লিকেশন ফেস করতে হয় শুদ্ধ, অনেক। আর আমি জেনে বুঝে এই লাইফটা বুঝে চুজ করেছি। আপনি চাইলে কিন্তু লাইফটা আরও বেটার হতে পারে। অথচ আমি এই লাইফেই থাকতে চাই। এখানটায় আমার সিদ্দিকের স্মৃতি আছে। উনি তো অন্য কারো বর। ছিল তো এক সময় আমারও, আজ নেই। ছাড়িনি। একসাথে নেই আপনারা। আলাদাও হয়নি। আর ডিভোর্স একপাক্ষিক। সিদ্দিক সাইন করেনি। শুদ্ধর জন্য গত দুদিনের এতগুলো চমকের মাঝে এটা ছিল সর্বস্থ। চমকের রেশ যায় না, কথা বলতে পারে না। তনুজা শুদ্ধর এই অবস্থা দেখে শান্ত হলো। চেয়ারে হেলান দিয়ে গা ছেড়ে বসে বলল, তুমি যে আমার ব্যাপারে কতটুকু জানো শিখা আমাকে বলেছে। এ নিয়ে বেশি ভাবতে হবে না। আর সিদ্দিক সাইন করেনি। কি করে জানলাম জানো? শুদ্ধ তাকালো তনুজার চোখের মনি পানে। আর জিজ্ঞাসু দৃষ্টির দিকে তাকিয়ে তনুজা বলল, আশা বলেছে। আশার সাথে আমার যোগাযোগ হয় বছর কয়েক আগে। ওর সাথে হঠাৎ দেখা। তখন আমি খুব অপ্রস্তুত হলেও ও স্বাভাবিক ছিল। একটা কফি শপে বসি। ও আমাকে সব জানায়। তারপর থেকে আর অন্যত্র জড়ানোর সাহস পাইনি। বুঝলে? শুধু ছলছল চোখে তাকালো। কোনো ওয়ে নেই? তনুজা ডানে বায়ে বড্ড আস্তে ধীরে মাথা নেড়ে বলল, ওহ, নেই। সিদ্দিক স্যার যদি ডিভোর্স পেপারে সাইন করে দেন? করবে না ও। কেন? আমাদের ডিভোর্স হয়ে গেলে আমি ওর সাথে কন্ট্যাক্ট করতে পারবো না, আর ওকে দেখতে পারবো না। অল্প কবার হলেও আমি লুকিয়ে ওকে দেখেছি, দেখতে গিয়েছি আর যাব। এ নিয়ে বেঁচে আছি। ও আমার এইটুকু চাওয়া অপূর্ণ রাখবে না। ও আমাকে শাস্তি দিতে চায়। মরে গেলেই তো সব থেকে মুক্তি হয়ে যায়। ও আমাকে মরতে দেবে না। ও আমাকে বাঁচিয়ে রাখবে আস্তে ধীরে তীব্রভাবে মরণ যন্ত্রণা অনুভবের জন্য। বেঁচে থাকার অবলম্বনটা কি হতে পারি না? তনুজা হাসল। তুমি আমার প্রেম নও শুদ্ধ। তুমি আমার প্রিয়তম নও। চাইলেই হতে পারি। অথচ ও না চাইতেও অনেকটা হয়ে গিয়েছিল। তারপর আর কাউকে দেয়ার মতো বুকের গভীরে অনুভূতি নেই। ট্রাস্ট মি ম্যাম, আমার কিচ্ছু লাগবে না। শুধু আপনি হলেই চলবে। এক পর্যায়ে শুদ্ধর গলা কেঁপে উঠল। তনুজার খুব খারাপ লাগলো। মনের গভীরে কোথাও একটা খুবই সূক্ষ্ম পীড়া অনুভব হলো। ঠিক এটা চাইছিল না বলেই তো ট্রান্সফার নিল। অথচ তাই হলো। খুব জলদি হলো। খুব সুন্দর মতো হলো। মলিন হেসে তনুজা শুদ্ধকে বলল, সবার কিছু একান্ত ব্যক্তিগত ইচ্ছে থাকে এবং পূরণের সম্ভাবনা তলানিতে ঠেকে থাকে। সেই ইচ্ছেগুলো কখনোই মুখ ফুটে উচ্চারণ করা হয় না, পাছে না আমাদের নিজেদেরই কান্তা শুনে ফেলে। সেই ইচ্ছেগুলো সম্মুখে কৌতুক হয়ে আর গোপনে আমাদের বুক ফাটা আর্তনাদ রূপে প্রকাশ পায়। সেই ইচ্ছেগুলোর নামে একটা দীর্ঘশ্বাস ফেলাও পাপ। অন্যমনস্ক হয়ে শুদ্ধ বলে উঠল, অপূর্ণ সেই ইচ্ছেগুলো আমার জীবনে একটি আছে, তার নাম আপনি। আপনি অখ্যাত সেই ইচ্ছেটির জন্য আমার কেবল অনুশোচনাই হয়। অলকানন্দা, অনুশোচনা ভালো। আপনার বেলায় আমি প্রাপ্তি চাইছিলাম। জীবন মানেই না পাওয়া। সব পেয়ে গেলে কি জীবনে স্বাদ পাওয়া যায়? কিছু থাকে অপূর্ণতার অভিমুখে, যাকে পাওয়ার আশায় মনটা আকুপাকু করে সারাক্ষণ। এটা জেনেই যে তাকে আমাদের আর এ জন্মে পাওয়া হবে না, অথচ মন চেয়ে যায়। তাদেরকে আমার ভবিষ্যতে কি বলি জানো? কি? প্রিয় প্রতীক্ষা। যেমনটা আমার সিদ্দিক।
আমার জন্য কি তবে আপনি? হয়তো তাই। আমি তো তাই তা চাইনি। আমিও তো তোমায় চাইনি। তবুও কি জড়িয়েছেন? বোধ করি হ্যাঁ। কতটা? খানিকটা। পরিমাপে। অনুভূতির পাল্লায় মাপতে গেলে মায়া নামক বাটখারাটা বেশ ভারী হয়ে পড়বে। প্রেম কেবল সিদ্দিক, আর আমি আমার মায়া। আপনার নয় কি? ছলছল দৃষ্টিতে শুধু ঠোঁট কামড়ে কোনো এক প্রাপ্তি পেয়ে হাসল। ক্রমাগত মাথা উপর নিচ করে বলল, আমি গোটাটাই আপনার ম্যাম। জবাবে তনুজা বলল, আর আমি আংশিক নিজের, বাকিটা সিদ্দিকের। আমার জন্য কি কিছুই নেই তবে? আছে না? কি? আফসোস, তুমি আমাদের না জড়ালে বেশ স্বাভাবিক একটা জীবন পেতে। অস্বাভাবিক কত সুন্দর, একদম আপনার মতোই। আচ্ছা, আজ যেভাবে খুঁজে পেলে, এভাবে যদি আবার হারিয়ে যাই, আবার খুঁজবো, আবার পাবো। চিরতরে গেলে আমিও পিছু নিব, মরণেও পরকালেও। শুধু এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। তনুজা মাথা নিচু করে ফেলল, বিড়বিড় করে বলল, আল্লাহ তোমায় সুখী করুক শুদ্ধ, খুব সুখী করুক, আমাকে ছাড়াই।